বাংলা বাক্য সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে একেবারে সিলেবাস ধরে অর্থাৎ দশম শ্রেণীতে যেভাবে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলি পূর্বে যেমন কিছু আছে, আজকে মূলত যে শ্রেণী বিভাগগুলি আছে সেই বিষয়টি আমরা আলোচনা করব। যাই হোক, এখন এই বাক্য সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়া যায় যে বাক্য কাকে বলে। তা আমরা সংক্ষেপে একটা বিষয় এখানে উল্লেখ করেছি যে পূর্ণ অর্থ জ্ঞাপক ও অন্যযুক্ত পদ সমষ্টির নাম হচ্ছে বাক্য। ঠিক আছে, পূর্ণ অর্থ জ্ঞাপক অর্থাৎ সম্পূর্ণরূপে যেন অর্থ প্রকাশিত হয় এবং অন্যযুক্ত অর্থাৎ পরপর পদগুলি কে কার করে বসছে, কিভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেই যে সমষ্টি পদ সমষ্টি তাদেরকে আমরা বলছি বাক্য। এর পূর্বে আমরা আলোচনা করেছি বাক্যের আকাঙ্ক্ষা, যোগ্যতা এবং আসক্তি প্রসঙ্গে। সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়। পূর্বে আমরা একটা সংজ্ঞা আলোচনা করেছিলাম যে আমরা ছোটবেলা থেকে যে সংজ্ঞাটা মূলত শিখে আসছি, এক বা একাধিক পদ বা এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। ঠিক আছে, তাহলে একটি শব্দ দিয়েও কিন্তু আমরা বাক্যের অর্থ প্রকাশ করতে পারি। হয়তো আমি বললাম এসো, মনের ভাব প্রকাশিত হলো, বসো প্রকাশিত হলো, যাও। তাহলে একটি শব্দ দিয়েও কিন্তু বাক্য তৈরি হতে পারে এবং একাধিক শব্দ দিয়েও বাক্য তৈরি হতে পারে। আমি বই পড়ি, সে খেলা করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো সবগুলি কিন্তু বাক্য। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয় তিনি বাক্যের একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে কোনো ভাষায় যে উক্তির সার্থকতা আছে এবং গঠনের দিক থেকে যা স্বয়ংসম্পূর্ণ, ব্যাকরণে সেই রূপ একক উক্তিকে বলা হয় বাক্য। কোনো অসুবিধা নেই। বাক্য কাকে বলে নিজের পছন্দ মতো বা যে বিষয়টি সহজে মনে রাখা সহজ সেই সম্পর্কে লিখলেই হলো। আসলে মূল কথা হচ্ছে বাক্য কাকে বলে এই বিষয়টি সহজভাবে বুঝিয়ে দেওয়া। তো যাই হোক, এখানে আমরা চলে আসছি। এরপর সংজ্ঞা আমাদের হলো, এরপর গঠনগত দিক থেকে আর অর্থগত দিক থেকে। তো আজকে আমরা মূলত আলোচনা করব গঠনগত দিক থেকে। এখানে গঠন ও অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ বলা হয়েছে। মূলত পুরো চ্যাপ্টারটা আমরা এই নিয়ে আলোচনা করবো। তাহলে গঠনগত দিক থেকে বাক্যকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়। তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি? সরল বাক্য, এই জটিল বাক্যকে আগে বলা হতো মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। কিন্তু বর্তমানে সিলেবাসে এই জটিল বাক্যকে আলাদা করে মিশ্র বাক্যকে আলাদাভাবে দেখানো হচ্ছে। যেহেতু সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে তাই ছাত্রছাত্রীদের সচেতনভাবে বলি যে তোমরা কিন্তু ওই চারটি ভাগে লিখবে, কিন্তু অ্যাকচুয়ালি চারটি ভাগ হয় না। যাই হোক, তাহলে আমরা এখানে লিখছি যে গঠনগত দিক থেকে বাক্যকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। ঠিক আছে, একে আমরা চলে আসছি সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? এই সরল বাক্যের অপর নাম হচ্ছে সাধারণ বাক্য, ইংরেজিতে সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, সরল বাক্যে সরল কথাটির মধ্যে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে এর মধ্যে কোনো জটিলতা নেই, অর্থাৎ খুব সহজ সরল। তার মানে সহজ সরল মানে কি? সহজ সরল বিষয়টা আমরা সব ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু বাক্যের ক্ষেত্রে সরল বিষয়টা আমাদেরকে জানতে হবে যে কাকে বলে। এখানে যেটা আমরা উল্লেখ করেছি যে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, এমন একটি বাক্য যেখানে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। ঠিক আছে, এবং যা অন্য কোনো বাক্যের সঙ্গে যুক্ত কিংবা সম্পর্কিত নয়। সরল বাক্যটি এমন হবে অন্য কোনো বাক্যের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, তাকে সরল বাক্য বা সাধারণ বাক্য বলে। যেমন সুব্রত বই পড়ে, তাহলে এখানে বই পড়ে সুব্রত, তাহলে কর্তা, এই যে কর্ম, এই যে ক্রিয়া। ঠিক আছে, এখানে সমাপিকা ক্রিয়া পড়ে আছে, তাহলে এটি সরল বাক্যের উদাহরণ। এই সরল বাক্যের উদাহরণ দিলেও আমরা আগে সম্প্রসারণ হিসেবে বিষয়টা পড়েছি, যত বড়ই করি না কেন কোনো অসুবিধা নেই, শুধু বৈশিষ্ট্যটা আমাদেরকে ঠিক রাখতে হবে। এখানে এই সংজ্ঞা যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে তোমাদের নিজেদের মতো সংজ্ঞা লিখতে পারো যে বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। যে বইয়ে যার যেমন সুবিধা হবে মনে রাখার সুবিধার্থে নিজের মতো করে সেই সংজ্ঞাগুলি তোমরা তৈরি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মূল কথা হচ্ছে তোমাকে বুঝিয়ে দিতে হবে যে সরল বাক্য সরল বিষয়টা কি। ঠিক আছে, মূল কথা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া থাকে এবং অন্য কোনো বাক্যের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। এই সরল বাক্য আলোচনা প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে সরল বাক্যে অসমাপিকা ক্রিয়াযুক্ত একাধিক বাক্যাংশ থাকতে পারে। সমাপিকা ক্রিয়া একটি থাকে, এটা তো আমরা আগেই বলে দিয়েছি, কিন্তু হতে পারে যে অসমাপিকা ক্রিয়া অনেকগুলি আছে, থাকতে পারে, কোনো অসুবিধা নেই।
যেমন একটা উদাহরণ দেওয়া আছে সুকুমার রায়ের একটা ছড়া বা কবিতা থেকে, যেমন কাছে এসে ঘেসে ঘেসে এত ভালোবেসে বেসে টাকা মেরে পালালে শেষে। ঠিক আছে, তাহলে এখানে অসমাপিক ক্রিয়া এসে এ আছে, ঘেসে ঘেসে এ আছে, ঠিক আছে, ভালোবেসে এ আছে, আবার বেসে, ঠিক আছে। তাহলে অসমাপিক ক্রিয়া অনেক ক্রিয়া আছে, কোনো অসুবিধা নেই, এটাও কিন্তু একটি সরল বাক্যের উদাহরণ। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি জটিল বাক্য। এই জটিল বাক্যকে কিন্তু পূর্বে মিশ্র বাক্য বলা হতো, আগে বলেছি, যে বর্তমানে একটু আলাদা ভাগ করে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, আমরা সিলেবাস প্রসঙ্গে চলে যাই। জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কি বলা আছে, যে একাধিক বাক্য কিংবা খণ্ড বাক্য নিয়ে, একাধিক বাক্য অর্থাৎ একের বেশি বাক্য কিংবা খণ্ড বাক্য অর্থাৎ টুকরো টুকরো বাক্য নিয়ে কোনো বাক্য তৈরি হলে, তাহলে একাধিক বাক্য থাকতে পারে কিংবা টুকরো টুকরো খণ্ড বাক্য থাকতে পারে, সেগুলোকে নিয়ে যদি একটা বাক্য তৈরি হয় এবং খণ্ড বাক্যগুলির মধ্যে পরস্পর নির্ভরতা থাকলে তাকে জটিল বাক্য বলে। তবে যে খণ্ড বাক্যগুলিকে আমরা নিচ্ছি সেই খণ্ড বাক্যগুলির মধ্যে যেন পারস্পরিক একটা নির্ভরতা থাকে, পরস্পরের উপরে একটা নির্ভরশীলতার ভাব থাকে, তাহলে তাকে আমরা জটিল বাক্য বলবো। এখানে এই জটিল বাক্যে একটু পূর্বে একটু বলে দিই যে সরল বাক্যের পরেই আমরা যখন চলে আসছি জটিল বাক্যে, তাহলে এই যে জটিল বাক্যে, এই জটিল বাক্যে জটিল কথাটির অর্থ কি? জটিল কথাটির অর্থ হচ্ছে যা জট পাকায়, তাকে আমরা জটিল বাক্য বলি। তা কিভাবে জট পাকায় সেটা পরে আরো আলোচনা করব, এখানে সংক্ষেপে একটু বলে দিই। একটা সোজা হয়তো সুতোকে আমরা ধরলাম, সেই সুতোটাকে হয়তো এদিক ওদিক করে একটু মুড়ে দিলাম, তখন আমরা সহজে বলি যে জট পাকিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু জটটা পাকালো কিভাবে? সেটা এদিক ওদিক প্রবেশ করেছে। ঠিক আছে, তো বাংলা বাক্যের ক্ষেত্রেও আমরা দেখেছি যে একটা সহজ সরল বাক্যকে অনেক সময় জট পাকানো হয়। তো কিভাবে পাকানো হয় সেই বিষয়টি এর সঙ্গে আলোচনা করছি। তো যাই হোক, এখানে যে সংজ্ঞাটা আমি দিয়েছি, এই সংজ্ঞাটা একটু জটিল মনে হতে পারে, কিন্তু কেন দিয়েছি বিষয়টা পরে বলছি। তাহলে সহজ করে আরো একটা সংজ্ঞা বলে দিই। যদি বলা হয় যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য থাকে এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য বা আশ্রিত বাক্য থাকে, অর্থাৎ প্রধান খণ্ড বাক্যের উপরে যারা আশ্রয় করে থাকছে, তাদেরকে আমরা বলছি জটিল বাক্য। তাহলে এখানে এই বিষয়টা আমি কেন উল্লেখ করলাম যে খণ্ড বাক্যগুলোর মধ্যে একটা পরস্পর নির্ভরতা থাকে, তাহলে জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের কি পার্থক্য রইল? পার্থক্যটা এখানে যে যৌগিক বাক্যে কিন্তু ওই খণ্ড বাক্যগুলির মধ্যে পরস্পর নির্ভরতা এই বিষয়টি থাকে না, কিন্তু জটিল বাক্যে থাকে। সেই জন্য এই প্রসঙ্গটি আলোচনা করা হলো। এরপর আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন যে লোকটি সবচেয়ে লম্বা তিনি আমার কাকা। ঠিক আছে, তাহলে এখানে যে লোকটি সবচেয়ে লম্বা তিনি আমার কাকা, এই যে একটা এত বড় বাক্য, এই বাক্যটির মধ্যে প্রধান খণ্ড বাক্য কোনটি, অর্থাৎ মূল বক্তব্য বিষয় কোনটি? না, তিনি আমার কাকা। এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য। ঠিক আছে, এইটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য যে তিনি আমার কাকা। ঠিক আছে, এইবার লোকটি লম্বা না বেটে না মোটা সোটা সেটা মূল বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে তিনি আমার কাকা। ঠিক আছে, তাহলে কিভাবে জট পাকানো হচ্ছে একটু দেখা যাবে। তাহলে এখানে যদি আমি বলতাম যে লম্বা লোকটি আমার কাকা, কোনো অসুবিধা ছিল না, লম্বা লোকটি আমার কাকা সরল বাক্যের মতো বলে দিলে হতো। কিন্তু এই যে বললাম সুতোটাকে সোজা না ধরে একটু জট পাকিয়ে দেওয়া হয়েছে। কিভাবে পাকানো হয়েছে এখানে উল্লেখ করেছি যে লোকটি, ঠিক আছে, সবচেয়ে লম্বা তিনি আমার কাকা, তাহলে যে সঙ্গে এখানে তিনি যোগ করা হয়েছে, এটাকে আমরা আগে বলেছি যে সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম কাকে বলে? যখন কোন বাক্যের মধ্যে একটা সর্বনামের পরিপূরক, অর্থাৎ একটা সর্বনামের জন্য আরেকটি সর্বনাম অপেক্ষা করে থাকে বা সেটিকে অবশ্যই দিতে হয়, তাহলে আমাদের সেই বাক্যের সম্পূর্ণতা আমরা পেয়ে যাই বা তার অর্থগত দিকটা পরিষ্কার হয়, তাকে আমরা বলছি সাপেক্ষ সর্বনাম। তাহলে এখানে একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়া হলো যে সাপেক্ষ সর্বনাম দিয়ে আমরা এই জটটা পাকিয়েছি। কিন্তু এছাড়াও নিত্য সম্বন্ধী অব্যয় যাকে আমরা বলছি, যেমন যখন তখন, যেখানে সেখানে, আগের দিনে বলা হয়েছে যেখানে সেখানে, যখন তখন ইত্যাদি, এর হচ্ছে নিত্য সম্বন্ধী অব্যয়। জটিল বাক্যে এই জট পাকানোর কাজটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধী অব্যয়। ঠিক আছে, যাই তাহলে পরিষ্কার হলো বিষয়টি কিভাবে জট পাকানো হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি যে এই জটিল বাক্যের শ্রেণী বিভাগে, অর্থাৎ জটিল বাক্যকেও কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা যায়। তার প্রথম ভাগটি আমরা বলছি আশ্রয় আশ্রিত শ্রেণীর জটিল বাক্য।
আশ্রয় আশ্রিত, কি সুন্দর নাম, আশ্রয় আশ্রিত। ঠিক আছে, শ্রেণীর জটিল বাক্য, তাহলে একটু বুঝে নিই ব্যাপারটা, সুবিধা হবে। তো আশ্রয় আশ্রিত শ্রেণীর জটিল বাক্য বলতে বিষয়টা আমরা কি বুঝতে চাইছি বা বোঝাতে চাইছি, সেটা এখানে মূল প্রাসঙ্গিক বিষয়। এখানে অপ্রধান খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যটির আশ্রিত। কোনটি? এখানে অপ্রধান খণ্ডবাক্য কোনটি? যে লোকটি সবচেয়ে লম্বা, এটা অপ্রধান। ঠিক আছে, তাহলে এই অপ্রধান খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যটির আশ্রিত, অর্থাৎ তিনি আমার কাকা, এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এর আশ্রয়ে কিন্তু বসে আছে। ঠিক আছে, অর্থাৎ যেটি প্রধান খণ্ডবাক্যটির ক্রিয়ার পরিপূরক রূপে কাজ করে, অর্থাৎ প্রধান খণ্ডবাক্যটির ক্রিয়া। ঠিক আছে, তিনি আমার কাকা, এখানে উল্লেখ নেই যে তিনি হলেন আমার কাকা। তো তারপরে উদাহরণ আবার ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে পরিপূরকের কাজ করছে যে কোন লোকটি, না যে লোকটি সবচেয়ে লম্বা। ঠিক আছে, আরেকটি উদাহরণে চলে যাচ্ছি বিস্তারিত ভাবে। যেমন লেখাপড়া বিষয়ে তার যে কোনো গভীর অনুরাগ ছিল একথা বলা যায় না। লেখাপড়া বিষয়ে তার যে কোনো গভীর অনুরাগ ছিল একথা বলা যায় না। এত বড় একটি বাক্য আমরা নিলাম, এই বাক্যটি কিন্তু জটিল বাক্যের উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। তাহলে জটিল বাক্যের অন্তর্গত আশ্রয় আশ্রিত শ্রেণীর জটিল বাক্য কিভাবে বলা হচ্ছে দেখা যাবে। এই যে লেখাপড়া বিষয়ে তার যে কোনো গভীর অনুরাগ ছিল, এটা আমরা এখন বাদ দিচ্ছি। ঠিক আছে, চলে আসছি একথা বলা যায় না, এইটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এই এত বড় জটিল বাক্যের মধ্যে প্রধান খণ্ডবাক্য হচ্ছে একথা বলা যায় না। কোন কথা বলা যায় না? না এই কথা বলা যায় না, সেটা পরে যাচ্ছি। তাহলে এখানে এই কথা বলা যায় না, এটি প্রধান খণ্ডবাক্য, এবং এই প্রধান খণ্ডবাক্যের ক্রিয়া কোনটি? যায় না। যায় যদি না থাকতো তাহলে যায় হতো, আর যদি না হয় অনর্থক অর্থে তাহলে না, ঠিকই আছে। তাহলে প্রধান খণ্ডবাক্য একথা বলা যায় না, তার ক্রিয়া হচ্ছে যায় না। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি। তাহলে এই এত বড় যে বাক্যের টুকরো টুকরো বা খণ্ড খণ্ড বাক্যগুলি আছে, এই বিষয়টি কি? না লেখাপড়া বিষয়ে তার যে কোনো গভীর অনুরাগ ছিল, এই বিষয়টি পুরোটাই হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এটি প্রধান খণ্ডবাক্য আর এটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য, কারণ এই প্রধান খণ্ডবাক্যটিকে আশ্রয় করে এ টিকে আছে। ঠিক আছে, এর মধ্যে আবার বলছি যে লেখাপড়া বিষয়ে তার আর কোনো গভীর অনুরাগ ছিল, এইটা হচ্ছে ক্রিয়ার পরিপূরক। কোনটা ক্রিয়া? যায় না। ঠিক আছে, তাহলে ক্রিয়ার পরিপূরক হিসেবে এই টুকরো টুকরো অংশটিও কিন্তু কাজ করছে। তাহলে বিষয়টি বোঝা গেল যে এখানে আমরা আশ্রয় আশ্রিত শ্রেণীর জটিল বাক্য একে কেন বলছি। ঠিক আছে, জটিল বাক্যের শ্রেণী বিভাগ প্রসঙ্গে 2, এই 2 নম্বরে আমরা পাচ্ছি সাপেক্ষ পদ যুক্ত জটিল বাক্য। সাপেক্ষ পদ যুক্ত জটিল বাক্য, সাপেক্ষ পদ আগেই বলেছি যে একটা যেন আরেকটা যেন অপেক্ষা করে থাকে বাক্যে, সেই বাক্যটি সম্পূর্ণতা লাভের জন্য। ঠিক আছে, তাহলে সাপেক্ষ পদ যুক্ত জটিল বাক্য অর্থাৎ যে জটিল বাক্যে সাপেক্ষ পদ থাকে সেইটাই সাপেক্ষ পদ যুক্ত জটিল বাক্য হিসাব মতো। তাহলে এই ধরনের জটিল বাক্যে অপ্রধান খণ্ডবাক্যটি প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াটির সংগঠনের উপর নির্ভরশীল। তাহলে এই সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্যে যেটি অপ্রধান খণ্ডবাক্য, সেটি কিন্তু প্রধান খণ্ডবাক্যের ক্রিয়াটি কখন সংগঠিত হচ্ছে বা কখন হবে সেই সংগঠনের উপরে নির্ভরশীল, তার উপরে নির্ভর করছে। তো এইসব ক্ষেত্রে প্রধান খণ্ডবাক্যটির মধ্যে একটা যদি থাকে, তাহলে সহজে এই সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্য চিনে নেওয়ার উপায় হচ্ছে সেখানে একটি যদি থাকে সাপেক্ষ পদ। ঠিক আছে, এই যদি হচ্ছে সাপেক্ষ পদ, আর সেই জন্য এরকম নামকরণ হয়েছে। সাপেক্ষ পদ যুক্ত জটিল বাক্য মনে রাখার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কি, যে এই শ্রেণীর জটিল বাক্যে সাধারণত একটা যদি সাপেক্ষ পদ থাকে। ঠিক আছে, তাহলে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে। যদি তারে নাই চিনি গো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্য হয়ে গেল। এরপরে একটি বিষয় মনে রাখতে হবে, যে ভালোই তো বললাম যে যদি থাকলে সেটি সাপেক্ষ পদযুক্ত জটিল বাক্য, কিন্তু অনেক সময় তো হতে পারে যে যদি সাপেক্ষ পদটি নেই অথচ সেই শ্রেণীর মধ্যে পড়ছে। দেখা যায় এবারে ভালোভাবে পাস করো একটা সাইকেল কিনে দেবো, ভালোভাবে পাস করে একটা সাইকেল কিনে দেবো, তাহলে এখানে এটা কি সরল বাক্য? মোটেই না, কমা আছে। আর পাস করো, এখানে একটি সমাপিকা ক্রিয়া তো নেই, করো দেব, তাহলে সরল বাক্য কোন অবস্থাতেই হচ্ছে না।
জটিল বাক্যের ক্ষেত্রে এখানে যে বৈশিষ্ট্য সেটা আসছে, কিন্তু যদি এই সাপেক্ষ পদ এখানে নেই, তাহলে যদি ভালোভাবে পাস করো একটা সাইকেল কিনে দেবো, কিন্তু যদি এখানে উচ্চ আছে, কিন্তু ভাব অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এখানে একটা যদি থাকলে ভালো হতো, ঠিক আছে? তাহলে সবসময় নাও থাকতে পারে। এবার চলে যাচ্ছে গ, অর্থাৎ জটিল বাক্যের শ্রেণী প্রসঙ্গে ক খ গ 3 নম্বর চলে আসছে। একে বলছে যে প্রতি নির্দেশক সর্বনাম যুক্ত জটিল বাক্য। প্রতি নির্দেশক সর্বনাম যুক্ত, তাহলে একটা সর্বনাম পদ থাকে, একটা না, মানে সর্বনাম পদ থাকছে, সেই ধরনের জটিল বাক্য। তাহলে এখানে কি হয়, আগে আমরা আলোচনা করেছি পূর্বের অধ্যায়গুলিতে যে এখানে মূলত এই যখন তখন, এখানে সর্বনাম পদ বলা হচ্ছে, এখানে যে যার তার আছে, আর এটা নিত্য সম্বন্ধে অব্যয়ের মতো এখানে কিন্তু সর্বনাম হিসেবে দেখানো হচ্ছে, যেহেতু নির্দেশ করা হচ্ছে। তাহলে যখন তখন, তার সঙ্গে যিনি তিনি, যার তার, এই যে প্রভৃতি, এগুলো প্রতি নির্দেশক সর্বনাম পদ বা সাপেক্ষ সর্বনাম বলা হচ্ছে। এই সাপেক্ষ সর্বনাম ব্যবহার করে যে জটিল বাক্য হয় তাকে প্রতি নির্দেশক সর্বনাম যুক্ত জটিল বাক্য বলে। যেমন যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই, তাহলে তুমি যখন গান গাওয়াও তখন আমি গান গাই, যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই। তাহলে কি আছে এখানে, যখনের সঙ্গে তখন আছে সাপেক্ষ, ঠিক আছে, হয়ে গেল। এইটার মতোই কিন্তু আরেকটি বিষয় এখানে পাবো, এখানে তো এমনও হতে পারে যে দুটি সর্বনাম নাও থাকতে পারে। এমন কিছু জটিল বাক্য আছে যেখানে এই সর্বনাম যুক্ত বলা হচ্ছে, কিন্তু হয়তো রয়ে গেল একটি সর্বনাম পদ। যেমন গানটি যখন হয় সমাপন তোমার পানে চাই, গানটি যখন হয় সমাপন তোমার পানে চাই, তাহলে এখানে যখন একটি কিন্তু পদ আছে, দুটো তো নেই, তখন আর বলা হলো না। কিন্তু না থাকলে কি হবে, যেহেতু বৈশিষ্ট্য যুক্ত, অর্থাৎ এই সর্বনাম যুক্ত মানে প্রতিনির্দেশক সর্বনাম যুক্ত জটিল বাক্যের মধ্যেই পড়ছে এটি, সেই কারণে এটি কিন্তু প্রকৃষ্ট উদাহরণ, ঠিক আছে? তাহলে গঠনগত দিক থেকে আমরা বাক্যকে যে কয়েকটি ভাগে ভাগ করেছি, তার মধ্যে আমরা চলে আসছি 3 নম্বরে যৌগিক বাক্য। এর অপর নাম হচ্ছে সংযুক্ত বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? এই যৌগিক বাক্য বা সংযুক্ত বাক্যে কি হয়, একাধিক সম্পূর্ণ পৃথক ও নিরপেক্ষ খণ্ড বাক্য, একাধিক মানে একের বেশি সম্পূর্ণ পৃথক অর্থাৎ আলাদা এবং নিরপেক্ষ খণ্ড বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হলে তাকে যৌগিক বাক্য বলে। সংযোজক অব্যয়, কোনগুলি সংযোজক অব্যয় এবং ও ইত্যাদি। তো এখানে অন্যভাবেও কিন্তু এই যৌগিক বাক্যের সংজ্ঞা বলা যায়, যে যেখানে একাধিক বাক্যকে আমরা কি করি, সংযোজক এবং বিয়োজক অব্যয়ের সাহায্যে জুড়ে দিই, ঠিক আছে, জুড়ে দেওয়া হয়, তাকে আমরা বলছি যৌগিক বাক্য। তাহলে জটিল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের পার্থক্যটা এখানে, জটিল বাক্যে কি বলা হয়েছিল, যে ওদের মধ্যে একাধিক খণ্ড বাক্য থাকলেও তাদের মধ্যে একটা পরস্পর নির্ভরতা থাকে, কিন্তু যৌগিক বাক্যের ক্ষেত্রে সেটা থাকে না। যাই হোক, যেমন কাল তুমি আসবে এবং আমাকে যেতে হবে, কাল তুমি আসবে এবং, এই যে এবং সংযোজক পদ, এটা সংযোজক অব্যয় দিয়ে যুক্ত করা হলো, ঠিক আছে? এছাড়া ও দিয়ে যুক্ত করা হয়, রাম ও শ্যাম ইত্যাদি ইত্যাদি করে করা যায়। এই যৌগিক বাক্য এমন কিছু জটিল নয়। এরপরে আগে বলেছিলাম যে যেহেতু আলাদাভাবে দেখানো হচ্ছে মিশ্র বাক্যকে, তাহলে আমাদের আলোচনা করতেই হবে, কিছু করার নেই। কিন্তু অ্যাকচুয়ালি মিশ্র বাক্য কিন্তু জটিল বাক্যের অন্তর্ভুক্ত। এখানে কি হয়, মিশ্র বাক্যটাকে এমন ভাবে দেখানো হচ্ছে যেটা আর অন্য কিছুই না। আমরা হয়তো অবিরাম কোনো বিষয়ে যখন কথা বলি, তখন কিন্তু কি হয়, সেখানে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ইত্যাদির একটা মিক্সচার, ঠিক আছে? অর্থাৎ আমরা আলাদাভাবে যেমন ডাল ভাত মাছ মাংস ইত্যাদি খাই, তরকারি, কিন্তু অনেকদিন পরে হয়তো ইচ্ছে গেল যে আমরা খিচুড়ি খাবো আর কি। তাহলে খিচুড়ি করতে গেলে কি হয়, সেই সঙ্গে চাল ডাল তরকারি ইত্যাদি সমস্ত কিছু মিশিয়ে দেওয়া হয়। এই খিচুড়ি হচ্ছে মিশ্র বাক্য, ঠিক আছে? যেমন হয়তো বললাম আমি বাড়ি থেকে বেরোলাম, বেরোনোর পরে স্কুলে পৌঁছানোর পরে দেখলাম যে সেখানে অনেক ভিড় আছে, গিয়ে পরে দেখলাম এই করলাম এবং প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলাম, এই বলার শেষ নেই। এই হচ্ছে মিশ্র বাক্য, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই গঠন অনুযায়ী আমাদের যে বাক্যের শ্রেণী বিভাগ সেটি শেষ হলো। এরপরে কিন্তু আমরা চলে যাব বাক্যের অর্থগত দিক থেকে, অর্থাৎ অর্থ অনুসারে বাক্যকে কিভাবে আমরা ভাগ করছি এবং কতগুলি ভাগ পাচ্ছি সেই সম্পর্কে আলোচনা করব। সকলের সঙ্গে থাকুন, সকলকে ধন্যবাদ।